খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকের 35টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। নদিয়ায় বিজেপির বিক্ষোভের মুখে মহুয়া, ছোড়া হলো ডিম পাথর। তৃণমূল কার্যালয়ে বন্দী সাংসদ, নামল কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দু অধিকারীকে কোমর ভাঙার হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির। অন্নপূর্ণা যোজনায় নাম ওঠেনি 26 লক্ষ আবেদনকারীর, কেন ঝাড়াই বাছাইয়ের দরকার ছিল, কি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, জেনে নিন। 19,44,50,000 টাকা কাকুর মাধ্যমে অভিষেকের কাছে গিয়েছিল, মুখ খুললেন নিয়োগ মামলায় জেল খাটা তাপস। গ্রেপ্তারির পরোয়া করি না সেটা ভাঙা মার, মন্তব্যে পুলিশের তলব পেয়েও সমেজাজে হুমায়ুন। অভিষেকের শান্তিনিকেতনে আগন্তুকের হামলা, বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ইট, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কালীঘাটে। দলের দখল নিতে দিল্লিতে ঋতব্রতরা, মোবাইলে কর্মীদের কি বার্তা দিলেন মমতা, তৃণমূলের টানা পড়েন তুঙ্গে। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার, ভোট পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত। আজ থেকেই হয়ে গেল বন্ধ, এবার চরম ভোগান্তিতে আগরপাড়া, টিটাগড়রা, জগদ্দল সহ শিয়ালদহ ডিভিশনের 8 স্টেশনের যাত্রীরা। 1 জুলাই থেকে গ্রামে শুরু হচ্ছে নয়া প্রকল্প, 125 দিনের কাজ। কি কি সুবিধা পাবেন জানুন। 21 জুলাই পুলিশের কারণে কি সাপে বর হলো 3 টুকরো তৃণমূলের, নচেত হাটে হাড়ি ভাঙার প্রভূত সম্ভাবনা ছিল। পুলিশ প্রেমপত্র পাঠিয়েছে, হাজিরা দিলেন কুণাল ঘোষ, কেন গিয়েছিলেন ভিক্টোরিয়া হাউসের সামনে, বিশদে কারণ জানালেন বিধায়ক। 163 ধারা অমান্য করেই ধর্মতলা 21-এর সমাবেশ, দরকারে থানায় যাব, হুঁশিয়ারি দোলার। বিচার ভবনের নিচে সিঁড়ির তলায় দাঁড়িয়ে অপরূপা পোদ্দার, নিজে হাজিরা না দিয়ে স্বামীর জন্য ছুটলেন এনআইএ আদালতে। ক্ষমতায় আসার 2 মাসও কাটেনি, বর্ধমানে বিজেপির আদি নব্য চরম গৃহযুদ্ধ, বিধায়কের কার্যালয় ভাঙচুর, ছিঁড়ল জামা। ছাত্রীর আপত্তিকর ভিডিও তোলার অভিযোগ, সিউড়ি বিদ্যাসাগর কলেজে এসএফআই এবিভিপি তুমুল সংঘর্ষ, রণক্ষেত্র ক্যাম্পাস। অন্তর্বর্তী জামিন পেলেন জয়প্রকাশ মজুমদার, ফ্ল্যাট দখলের মামলায় হাইকোর্টে শর্ত সাপেক্ষ স্বস্তি তৃণমূল নেতার। পুষ্পার ডেরায় কুবেরের ধন, ফলতার জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে মিলল 60টি সম্পত্তির দলিল, ফের 10 দিনের পুলিশ হেফাজত। বিধায়ক পিছু 35 কোটি, তামিলনাড়ুতে বিজয়ের সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগে ধৃত 3, নিশানায় স্ট্যালিন। প্রাক্তন বিধায়কের উস্কানিতেই বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন, 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন, তালিকায় পুলিশও। প্রতিশ্রুতি পূরণ করল সরকার, 1 কোটির বেশি মহিলাদের ব্যাংকে ঢুকলো অন্নপূর্ণা যোজনার 3,000, বাদ পড়ল 26 লক্ষ। আয়ুষ্মান কার্ডে বছরে 5 লক্ষ টাকার চিকিৎসা, আবেদন করার আগে এই শর্তগুলি জানুন, না হলে বাতিল হবে আবেদন। 10 দিনের মধ্যে 18 জুট মিল খুলতে উদ্যোগী মন্ত্রী অর্জুন, কাজে ফেরার অপেক্ষায় 7,500 শ্রমিক। অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম যারা পূরণ করেছেন তারা বড় সুযোগ পেতে চলেছেন, ঘোষণা শুভেন্দুর। গ্রেফতারির ভয় হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। চোরে চোরে ভাইরা ভাই, কুম্ভ মেলার সময় সর্বাধিক চুরি রাম মন্দিরে, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। এসআইআর এর ট্রাইব্যুনাল থেকে সরলেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ, কোন পথে এগোচ্ছে কাজ। আরজিকর কাণ্ডে প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনে অবশেষে সায় দিল রাজ্য, বিচারে গতি ফেরার আশা। প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ, কি কথা হলো। বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স দূর, হাঁটাই দুষ্কর, রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার। গোহত্যা নিষিদ্ধ করে মাদ্রাস হাইকোর্ট, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর তলপতি বিজয়ের সরকার। মোদির মুখোশ পরে 4 লক্ষ টাকার ফোন চুরি, সিসিটিভিতে চোরের কীর্তিতে দোকান মালিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে।
বুধবার দুপুরে নদিয়ায় কালীগঞ্জে 34 নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কার্যালয়ে বৈঠক করছিলেন মহুয়ারা। ছিলেন দলের বেশ কয়েকজন নেতা কর্মী। অভিযোগ, মহুয়াদের বৈঠক চলার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির কয়েকজন কর্মী সমর্থক। নদিয়ায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম পাথর। বুধবার দুপুরে নদিয়ার কালীগঞ্জে 34 নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কার্যালয়ে বৈঠক করছিলেন মহুয়ারা। ছিলেন দলের বেশ কয়েকজন নেতা কর্মীও। অভিযোগ, মহুয়াদের বৈঠক চলার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির কয়েকজন কর্মী সমর্থক। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহুয়া গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ে ঢোকার সময় কয়েকজন তাকে কালো পতাকা দেখান। কে আছিস, সামনে আয় বলে কার্যালয়ের ভিতর ঢুকে যান তৃণমূল সাংসদ। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কার্যালয়ের দোতলা থেকে ফেসবুক লাইভ করতে থাকেন মহুয়া। তার অভিযোগ, বিজেপি নেতা কর্মীরা এই ধরনের কাজ করে গেলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মহুয়ার ফেসবুক ভিডিওয় দেখা যাচ্ছে দোতলার জানলা লক্ষ্য করে ডিম পাথর, এমনকি গোবর ছোড়া হচ্ছে। ডিম হামলা থেকে রক্ষা পাননি মহুয়া নিজেও। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল কালীগঞ্জ থানার 4 পুলিশ কর্মী, কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। শেষমেশ ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। বিজেপির মহিলা মোর্চার কয়েকজন কর্মী এখনো তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন তৃণমূলের কয়েকজন মহিলা কর্মীও। তারাও পাল্টা স্লোগান দিচ্ছেন। বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী কোমর ভাঙার হুঙ্কার দিয়েছিলেন বলে অভিযোগ। এই ফর্মে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। 2026-এর 14 মার্চ ক্যানিং এ বিধায়কের উদ্যোগে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। অভিযোগ, শুভেন্দু অধিকারীর কোমর ভাঙার হুঙ্কার দিয়েছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। পরেশরামের পুরনো মন্তব্যের বিরুদ্ধে এবার থানায় লিখিত অভিযোগ করল বিজেপি। অভিযোগকারী অসিত মণ্ডল বলেন, 2021-এ বিধায়ক পরেশরাম দাস জেতার পরে যে হারে অত্যাচার সারা ক্যানিং জুড়ে করেছেন, এরকম আমরা জীবনে কোনোদিন দেখিনি। আমরা থানায় অনেক সময় অভিযোগ করতে গেছি, অভিযোগ নেয়নি। এখন সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমরা জানি প্রশাসন আমাদের অভিযোগ নেবে। এই অভিযোগের ভিত্তিতে আজ আমরা এখানে এফআইআর করতে এসেছি। বদলেছে সরকার, বদলেছে অ্যাকশন, এবার গুন্ডামি করলে আর নিস্তার নেই। বিধানসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, শুনে রাখুন, যা হয়ে গেছে তা অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন ও কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস্ট রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিভ অ্যারেস্ট থাকবে। বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্টে এবার করা পদক্ষেপ। অভিযুক্তদেরই ঘটিবাটি বেচে ক্ষতিপূরণ আদায় করবে সরকার। সোমবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ করাতে গিয়ে ছত্রে ছত্রে সেটাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটেমাটি বেচে আদায় করব, শুধু জল খাটাবো না, স্থাবর অস্থাবর সব সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত নিলাম করব, আদায় করব। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিভ অ্যারেস্ট। তাই তো 1 বছর পর্যন্ত গত 15 বছরের তৃণমূল জমানায় এ রাজ্যে বারবার অভিযোগ উঠেছে গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার, থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনা, থানায় হামলা চালানো, কিছুই বাদ যায়নি। এই প্রেক্ষাপটে সোমবার শুভেন্দু অধিকারী বিধানসভায় কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেছিলেন, কালীঘাট থানায় পুলিশ টেবিলের তলায় ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা আমার দায়িত্ব? পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুক, 1 ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিত থাকুন, দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। মহিলাদের জন্য নির্দিষ্ট করা ভাতা যাতে শুধু বৈধ উপভোক্তারাই পান, তা নিশ্চিত করতে চাইছে সরকার। সেই লক্ষ্যে নিবিড় ঝাড়াই বাছাইও চলেছে। 1,60,00,000 আবেদন জমা পড়েছিল, তার মধ্যে বাদ গিয়েছে প্রায় 26 লক্ষ নাম। ঝাড়াই বাছাই করে 1,30,00,000-এরও বেশি মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। তার মধ্যে প্রায় 1,10,00,000-এরও ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে 3,000 টাকা। বুধবার নেতাজি ইন্ডোরের কর্মসূচি থেকে এই কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বাজেটে যা বরাদ্দ ছিল, নতুন সরকারের বাজেট সেই বরাদ্দ বৃদ্ধি পেয়েছে মাত্র 1,000 কোটি টাকা। অথচ পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হতো 1,500 টাকা করে, নতুন সরকার অন্নপূর্ণা যোজনায় দিচ্ছে 3,000 টাকা করে। মাত্র 1,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দে কিভাবে মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে, তা নিয়ে
প্রশ্ন উঠেছিল। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী, বুঝিয়ে দিলেন নিবিড় ধারায় বাছাই চলেছে। অন্নপূর্ণা যোজনার টাকা বন্টনের আগে বললেন দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়, কারণ এটা কোনো ব্যক্তি বা দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকেরাই পাবেন, এই নীতিতেই আমরা বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী জানালেন নতুন সরকারের অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। তার মধ্যে 26 লক্ষ আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে, কারণ তারা এই সরকারি প্রকল্পের উপভোক্তা হওয়ার মাপকাঠি পূরণ করেননি। ঝাড়াই বাছাইয়ের পরে যে 1,30,00,000-এরও বেশি মহিলা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাদের মধ্যে 1,09,92,378 জনের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছে সরকার। যারা বাকি রয়েছেন তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু দেওয়া হিসাব অনুযায়ী বাকি প্রায় 4 লক্ষ আবেদনকারীর কি হবে সে বিষয়ে সরকার সূত্রে কিছু জানা যায়নি। ভাতা দেওয়ার আগে কেন ঝাড়াই বাছাই করার দরকার ছিল সেই ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সর্বশেষ যে টাকা পাঠানো হয়েছিল মহিলাদের, তাতে 2 কোটির কাছাকাছি উপভোক্তা ছিলেন। শুভেন্দু বলেন, আমরা সার্ভে করে দেখলাম ভারতীয় নন বা ভোটার তালিকায় নাম নেই এমন 27 লক্ষ মহিলার নাম রয়েছে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর মহিলা ভাতা প্রাপকদের ঝাড়াই বাছাইয়ে বেশ কিছু তথ্য ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। উঠে এসেছে পুরুষ লক্ষ্মীদেরও কথাও। মুখ্যমন্ত্রী নিজেও এর আগে বিষয়ে সরব হয়েছেন। বুধবার নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী জানান লক্ষ্মীর ভান্ডারের ওই 2 কোটি উপভোক্তার মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছেন। তিনি বলেন লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত, তাই ঝাড়াই বাছাই প্রয়োজন ছিল। নতুন সরকার অন্নপূর্ণা যোজনার জন্য যে 12 পাতার ফর্ম পূরণ করিয়েছিল তা নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন সমালোচনা হয়েছে 12 পাতার ফর্ম, আসলে 4টে পাতা ছাড়া পূরণ করার কিছুই ছিল না। মহিলাদের আশ্বস্ত করে তিনি জানান এই তথ্য ইতিমধ্যে সরকারি পোর্টালে আপলোড হয়ে গিয়েছে, তার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকারের অন্য প্রকল্পেরও সুবিধা পাবেন মহিলারা। তার জন্য আর আলাদা করে ফর্ম পূরণের দরকার হবে না। সম্প্রতি রাজ্য সরকার যে জনকল্যাণ শিবিরের আয়োজন করেছিল তাতে অন্নপূর্ণা যোজনার জন্য 8,15,000 জন নাম নথিভুক্ত করিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানান তাদের প্রত্যেকেই প্রকল্পের সুবিধা পাবেন। বিরোধীদের অনেকেই অভিযোগ তুলতে শুরু করেছিলেন যে আগের সরকারের যে বরাদ্দ ছিল এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে উপভোক্তার সংখ্যা অর্ধেকে নামিয়ে এনেছে। বুধবার 1,30,00,000-এরও বেশি বৌদ্ধ উপভোক্তার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন আমরা একজন উপভোক্তাকেও বাদ দেব না, আমরা উপভোক্তা বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। মুখ্যমন্ত্রী জানান কর্মসূচি চলাকালীনই প্রায় 1,10,00,000-এরও অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। শুভেন্দু জানান এই প্রকল্পের আওতায় যারা টাকা পাচ্ছেন তাদের মধ্যে তফসিলি জাতির 26,63,555 জন উপভোক্তা আছেন। আদিবাসী মহিলা রয়েছেন 5 লক্ষের কাছাকাছি। পাহাড়ি এলাকায় নেপালি গোর্খা উপভোক্তাও রয়েছে 1,22,628 জন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানান বাংলাদেশ থেকে আসা শরণার্থীদেরও সিএএ বিষয়ক আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকল্পের সুবিধা দেওয়া হবে। ট্রাইব্যুনালে আবেদনকারীদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুবিধা মিলবে। তবে শুভেন্দু বারবার স্পষ্ট করে দিয়েছেন তারা সরকার শুধুমাত্র বৈধ উপভোক্তাদের এই সুবিধা দেবে। জানিয়ে দিয়েছেন সরকারি টাকা কোনো বিদেশিকে দেওয়া হবে না। বললেন আমরা কখনোই বলি না বিজেপির টাকা, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা। আমরা বলি সরকারি টাকা যারা যোগ্য তারাই পাবেন। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন তাপস মণ্ডল, আপাতত জামিনে মুক্ত তিনি। এবার সেই অভিযুক্তই ফাঁস করলেন একাধিক তথ্য। তার অভিযোগ নিয়োগ দুর্নীতির মূল মাস্টারমাইন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এই সবটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলে TV9 বাংলাকে কত টাকা আপনার মাধ্যমে কুন্তলের কাছে গিয়েছিল তাপস মণ্ডল বললেন মোট 19,44,50,000 টাকা। TV9 বাংলা এটা কি ধাপে ধাপে গিয়েছে? তাপস মণ্ডল 16 থেকে 21 পর্যন্ত ধাপে ধাপে টাকা গিয়েছে। নগদে কুন্তলকে হাতে দেওয়া হয়েছিল। তাপস মণ্ডল আমি একটা ডায়েরি মেনটেন করতাম, ওকে বলেছিলাম যত টাকা নিয়ে যাবে ওই লিখে রাখবে। আবার যখন কেউ টাকা দিতে যেত ওই ডায়েরি সঙ্গে করে নিয়ে যেত। কুন্তল সই করে টাকা নিত। 19,44,50,000 টাকা কুন্তল রিসিভ করতো। TV9 বাংলা এই টাকা শেষমেশ কোথায় যেত? তাপস মণ্ডল এই টাকা কাকুর কাছে যেত, আর কাকু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক আর উনি অভিষেকের নাম করে যেহেতু টাকা নিচ্ছে, আমি কনফার্ম ছিলাম যে তাহলে অভিষেকের কাছেই টাকা যাচ্ছে। সুজয় ভদ্রের সঙ্গে কুন্তলের যে কথা হতো সেটা শুনেছি, টাকার চাপ আসতো আমি বুঝতাম। TV9 বাংলা কালীঘাটের কাকুর কথায় কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ শুনতে পেয়েছেন? তাপস মণ্ডল হ্যাঁ, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতেন না, বলতেন সাহেব। অনেক সময় বলতেন সাহেব চাপ দিচ্ছেন, টাকা না দিলে ভেরিফিকেশন বন্ধ, টাকাও পাঠাও। চাকরি হলো না তো। TV9 বাংলা নিয়োগ দুর্নীতির মাথা কে? তাপস মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া নিয়োগ দুর্নীতি হচ্ছে, এটা মেনে নিতে পারছি না, উনিই মাথা। আমি কুন্তলের নামে অভিষেককে চিঠি দিই, বলেছিলাম আপনার নাম করে কোটি কোটি টাকা তুলছে, কোনো উত্তর পেলাম না। TV9 বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু জানতেন না? উনি আটকানোর চেষ্টা করতেই পারতেন। তাপস মণ্ডল বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এটা হতে পারে? সব জানতেন। TV9 বাংলা
এখনো যার কথা বলছেন তিনি গ্রেফতার হয়নি। কি বলবেন তাপস মণ্ডল? আমি তদন্তকারী সংস্থাকে অনেক সাহায্য করেছি, ওরা খুবই অ্যাক্টিভ। আমার মনে হয়েছে তদন্তে ঘাটতি আছে, আর অভিষেককে গ্রেফতার করতে তথ্য প্রমাণ দরকার। এই গোটা রাজ্যে হাজার কুন্তল পাওয়া যাবে। সেটাভাঙা মার মন্তব্যের জেরে দুটি থানা থেকে তলব করা হয়েছে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরকে। তিনি একটি থানায় হাজিরা দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন। তিনি রেজিনগর থানায় যাবেন বলে দাবি করলেও এই তলবকে যে একেবারে গুরুত্ব দিচ্ছেন না তা বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। তার কথায় কি করবে? থানায় গেলে গ্রেফতার করবে, করবে। হুমায়ুন ওসবকে পাত্তা দেয় না। গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকায় এক জনসভা থেকে হুমায়ুন কবির বলেন, বিজেপি জিতেছে, সরকার করেছে ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে হেরেও দুই একজন এমন আস্ফালন দেখাচ্ছে যেন তারাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে সেটাভাঙা মার শুরু করব, পালানোর পথ পাবেন না। আরো এক ধাপ এগিয়ে তিনি বলেন, কেস হবে, ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে। পরে শান্তিপুরের সভায় হুমায়ুনের হুঁশিয়ারি ছিল, ভোটের আগের দিন আমার ভাইপোকে গ্রেফতার করেছে ওসি, তাকে আগে দেখবো, তারপর ওর বাবাকে দেখবো। 10,000 লোক নিয়ে থানা ঘিরে থানা থেকে একে বের করব, পারলে রুখে দেখান। সোমবার বিধানসভায় হুমায়ুনের সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই দুটো ঘটনার পর আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। এ ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সে সময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেননি। দুটো কেস আমার রুজু করেছি, বিএনএস এর সব মামলা দিয়েছি, পুলিশ যা ব্যবস্থা দেওয়ার নেবে। আমি 1 সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেশে আইন শেষে কথা বলেন, কোনো বাপের বেটা বলে না। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরই ওই অনুষ্ঠানের 3 আয়োজককে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই মঙ্গলবার সকালে হুমায়ুনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। দুটি মামলায় হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়। এ প্রসঙ্গে বুধবার হুমায়ুন বললেন, দুটো নোটিশ পেয়েছি, 3 তারিখ শুক্রবার আমি যাচ্ছি না, পরের দিন দেখি, ভাবছি যাব। কি করবে? গ্রেফতার করবে? ওসবের পরোয়া করি না। আমার সঙ্গে পাঙ্গা নিতে এলে আমাকে জেলে নিয়ে গেলে জেলে চলো, জেলে ভরো করব, দেখি কে কি করে। অর্থাৎ এখনো নিজের অবস্থানে অনড় হুমায়ুন। তৃণমূল সাংসদের পোস্ট করা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অভিষেকের পরিবার যেখানে থাকেন, অর্থাৎ শান্তিনিকেতনের সামনে সকালের দিকে সবুজ জামা পরা এক আগন্তুককে বাইকে করে আসতে দেখা যায়। অভিষেকের বাড়ির সামনে এই ব্যক্তি বাইক থামিয়ে বার দুয়েক ওই বাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বাসভবন শান্তিনিকেতনে হামলা। অভিযোগ, মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি বাইকে করে ওই বাসভবনের সামনে আসেন, তারপর ওই বাড়ি লক্ষ্য করে বার দুয়েক ইট ছোড়েন। এই হামলায় অভিষেকের বাড়ির দোতলার একটি ঘরের জানলার কাঁচ ভেঙে যায় বলে অভিযোগ। গোটা ঘটনার কথা অভিষেক তার এক্স হ্যান্ডেলে জানান। ঘটনার সিসিটিভি ফুটেজও পোস্ট করেন অভিষেক। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, বাংলাকে যে অবস্থায় নামিয়ে আনা হচ্ছে তা দেখে আমি স্তব্ধ, মর্মাহত এবং গম্ভীরভাবে উদ্বিগ্ন। তৃণমূল সাংসদের পোস্ট করা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অভিষেকের পরিবার যেখানে থাকেন, অর্থাৎ শান্তিনিকেতনের সামনে সকালের দিকে সবুজ জামা পরা এক আগন্তুককে বাইকে করে আসতে দেখা যায়। অভিষেকের বাড়ির সামনে ওই ব্যক্তি বাইক থামিয়ে বার দুয়েক ওই বাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন, তারপর বাইক চালিয়ে চলে যান। এরপরের বাড়ির গেট খুলে দুজন নিরাপত্তা কর্মীকে বাইরে আসতে দেখা যায়, যদিও ততক্ষণে ওই ব্যক্তি সেখান থেকে চম্পট দেন। অভিষেক তার এক্স হ্যান্ডেলে ঘটনার বিবরণ দিয়ে লেখেন, আজ সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমার পরিবারের বাসভবনের বাইরে আসেন, নিজের বাইকটি থামায় এবং বারবার আমার বাড়ি লক্ষ্য করে ইট ছুটতে থাকে। এর ফলে প্রথম তলার জানলার কাঁচগুলো ভেঙে যায়। এটি শুধুমাত্র আইন শৃঙ্খলার অবনতি নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক হিংসা, যা খুবই বিপজ্জনক। তার প্রশ্ন, পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে এই দুষ্কৃতীর হামলা চালানোর সাহস পেল এবং কোন রকম শান্তি না পেয়ে কিভাবে পার হয়ে গেল? গত সোমবার বিধানসভা গুন্ডা দমন এবং জনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত জোড়া বিল পাশ করিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুন্ডামুক্ত বাংলা গড়ার বার্তা দেন। এরপরেই অভিষেকের পরিবারের বাসভবনে হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ। তিনি লেখেন, বিজেপির গুন্ডারাজের অধীনে বাংলা হিংসার সম্পূর্ণ ও স্বাভাবিক রূপ প্রত্যক্ষ করছে। এটাই আজকের বাংলার এক ভয়াবহ বাস্তবতা। এমন একটি শাসন ব্যবস্থা যা হিংসাকে স্বাভাবিক করে তুলেছে, গুন্ডাদের ক্ষমতা দিয়েছে, এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে ব্যক্তিরা আত্মবিশ্বাসের সঙ্গে অপরাধমূলক কাজ করছে, কারণ তারা বিশ্বাস করে যে রাজ্য তাদের রক্ষা করবে। অভিষেকের আরো প্রশ্ন, সদ্য পাশ হওয়া পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026কে বিজেপি সমর্থিত অপরাধীদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকরী। অন্যদিকে বাড়তি নিরাপত্তার কথা মাথায় রেখে অভিষেকের কালীঘাটের বাড়ির মূল ফটকের গ্রিলগুলিতে মেটাল শেড দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। এর ফলে গেটের বাইরে থেকে আর ভিতরটা দেখা যাবে না। যদিও শান্তিনিকেতনের বাড়িতে হামলার ঘটনার কারণে এই পদক্ষেপ করা হয়েছে কিনা তা অবশ্য স্পষ্ট নয়।
কার ডাকে সাড়া দিয়ে এবছর 21শে জুলাই সমাবেশে যাবেন কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? ধন্দে তৃণমূলের শহীদ পরিবারের সদস্যবৃন্দ থেকে সাধারণ নেতা কর্মী সমর্থকেরা বুধবার মহারাষ্ট্র নিবাসে কর্মী সম্মেলন করে কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা সেখানে মোবাইলে কর্মী সমর্থকদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরাই আসল তৃণমূল। যারা যারা বেইমানি করেছে, যারা গাদ্দারি করেছে, তাদের আমরা ফেরাবো না। গাদ্দাররা চিরকাল গাদ্দার থাকবে। এক সময় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতা 21শে জুলাই নিয়ে কর্মী সম্মেলনে মোবাইল বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের বক্তব্য, লোগো চাক নাম চাক, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই হবে। এদিন 15 দিনের মতোই মহারাষ্ট্র নিবাসে কর্মী সম্মেলন করে দক্ষিণ কলকাতা তৃণমূল নেতৃত্ব চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব হাজির ছিলেন এদিনের সম্মেলনে। প্রসঙ্গত, উত্তর কলকাতায় কর্মী সম্মেলনে বার্তা দেওয়া হয়েছিল, আমরা বেইমান নই। বিজেপি সরকারের আমলে প্রথমবার তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাই আসতে আর বাকি নেই এক মাসও। এর আগে এই দিন থেকে স্মরণ করা নিয়েও তুঙ্গে উঠেছে তৃণমূলের দুই শিবিরের দড়ি টানাটানি। কালীঘাট তৃণমূল না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কারা করবে এই সমাবেশ, এই নিয়েই তুঙ্গে চাপানুতো। তৃণমূল বিভক্ত হওয়ার পর থেকেই দলের প্রতীক নিয়ে দ্বন্দ্ব চরমে। আগামীকাল বৃহস্পতিবারই নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী 10 বিধায়ক। সূত্রের খবর, আগামীকাল বেলা 12টায় যাচ্ছেন তারা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন ঋতপন্থী তৃণমূলের বিধায়করা। সূত্রের খবর, দিল্লি যাচ্ছেন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বিধায়করা। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে প্রবেশ করেছেন অরূপ রায়, জাভেদ খান, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শুভাশিস চক্রবর্তী। দিল্লি যাওয়া নিয়ে ঋতব্রত জানান, আগামীকাল দিল্লিতে দুপুর 12টার সময় নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক হয়েছে। আমাদের 10 জনের একটি প্রতিনিধি দলকে তারা অনুমতি দিয়েছেন। গত 22 তারিখের পরে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, সেই অ্যাপয়েন্টমেন্ট গ্রান্ট হয়েছে। সেই কারণে আমরা 10 জনের প্রতিনিধি দল আগামীকাল দেখা করব। আসল তৃণমূল নাকি সেগুলো সংবাদ মাধ্যমের ভাষায়। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আগামীকাল কি কথা হবে, আগামীকাল বৈঠকে সেই কথা বলা সম্ভব। সংবাদ মাধ্যমকে সেই কথা তো বলবো না। সিউড়ি জেলা আদালতে খারিজ হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন। ভোট পরবর্তী হিংসা মামলায় তৈরি হয়েছে তার গ্রেফতারের আশঙ্কা। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের এক সময়ের দুর্দণ্ড প্রতাপ এই নেতা। আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতে আবেদন জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে। এখন দেখার কলকাতা হাইকোর্ট অনুব্রত মণ্ডলকে রক্ষা কবচ দেয় কিনা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা। এরপরেই বীরভূমের সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান অনুব্রত। যদিও সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের একের পর এক নেতার কীর্তি প্রকাশ্যে এসেছে। দুর্নীতি তোলাবাজিতে বেশ কয়েকজন নেতাকে গ্রেফতারও করা হয়েছে। তালিকায় প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়করাও আছেন। এর মধ্যে ভোট পরবর্তী হিংসায় নাম জয়ে অনুব্রত মণ্ডলের এহেন অভিযোগে অনুব্রত সহ 13 জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ জানান শুভেন্দু বিকাশ মণ্ডল নামে এক ব্যবসায়ী। তিনি অভিযোগে জানান, 2021 সালে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর বোমা বন্দুক দেখে ইট ভাটা থেকে প্রায় 30 লক্ষ টাকা ইট লুট করা হয়। তৎকালীন বীরভূমের তৃণমূল সভাপতি কেষ্টর নির্দেশে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই আদিবাসী। শুধু তাই নয়, পরিস্থিতি এমন হয় যে ইট ভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডলকে সেই সময় নিজের ব্যবসা ছেড়ে প্রাণ ভয়ে পালাতে হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা। এরপরেই বীরভূমের সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান অনুব্রত। যদিও সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। আইনজীবীদের একাংশের মতে, আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় এই মামলায় অনুব্রতকে গ্রেফতার করতে পুলিশের সামনে আপাতত আর কোনো আইনি বাধা রইল না। এরপরই জল্পনা তৈরি হয়, আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন অনুব্রত মণ্ডল। সেই জল্পনা সত্যি করে আজ বুধবার আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানালেন তিনি। এ প্রসঙ্গে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, অনুব্রত মণ্ডল হন বা অন্য কেউ, আইনের পথে চলবে। এতদিন যারা রাজনৈতিক সন্ত্রাস চালিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়াই স্বাভাবিক। আদালতের রায়ের দিকেই আমরা তাকিয়ে রয়েছি।